হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই হরর পডকাস্টে আপনারা শুনতে চলেছেন দুটি হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি আপনারা শুনবেন, সেই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন সুচয়িতা রয়। তিনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং আজকের এই ঘটনাটি আপনাদেরকে বেশ ভয় পাওয়াবে এবং বেশ দারুণ একটি ঘটনা তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, সেটিকে সঠিকভাবে ভৌতিক বলা চলে না, সেটি একটি আধ্যাত্মিক ঘটনা। এই ঘটনায় আপনারা ভয়ের ছাপ পাবেন কিনা জানি না, তবে এই ঘটনায় যে কথাগুলো রয়েছে এবং যা ঘটেছে সেটা জানবার পর আপনাদের ভাবনাটা অন্য লেভেলে চলে যাবে। আশা করছি আপনারা প্রত্যেকে আমার সঙ্গে আজ শেষ অবধি থাকবেন। যারা যারা এপিসোডটিকে এখনো লাইক করেননি, অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশনে প্রেস করে দিন, যাতে এরকম ভৌতিক ঘটনা আপনারা কখনো মিস না করেন। শুরু করছি আজকের প্রথম ঘটনা। সুচয়িতা রয় যেরকম করে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে, আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। আজ আবারও একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করছি, যেটা ঘটেছে আমার এবং আমার ফ্যামিলির সঙ্গে। যদি তোমার ভালো লাগে অবশ্যই সবাইকে শুনিও। 2012 সালে হোলির সময় আমাদের ঠিক হয় যে আমরা পুরো পরিবার মিলে পুরী যাব। আমাদের ফ্যামিলি অনেক বড়, আমরা সবাই 25 জন মিলে গেছিলাম পুরী ঘুরতে। ট্রেনে সবাই মজা করতে করতে আমরা ওখানে গিয়ে পৌঁছাই। আর আমাদের এই প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল বলে আগের থেকে আমরা কোনো হোটেল বুক করতে পারিনি। তাই আমরা ভেবেছিলাম পুরীতে গিয়ে একেবারে হোটেল বুক করব, যেটা অ্যাভেলেবেল থাকবে। তো যা ভাবা তাই কাজ। আমরা ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পাই। অ্যাকচুয়ালি ওটা হোটেল ছিল না, একটা বাংলো বাড়ির মতন ছিল। ওখানে যাওয়ার পর সব পেমেন্ট করার পর ওরা আমাদের গ্রাউন্ড ফ্লোরটাই দেয়। বাংলোটা ছিল 4 তলা। সামনে ছিল একটা উঠোন আর সাইডে ছিল একটা চাপা কল, আর কোনায় ছোট মতো রান্নাঘর ছিল। ঘরগুলো যে খুব বড় ছিল এমন নয়, তার সাথে ছিল অ্যাটাচড ওয়াশরুম, আর রান্নাঘরের পাশে ছিল অফিস রুম, যেখানে কেয়ারটেকার থাকতো। প্রথম দিন সব কিছু ঠিকঠাকই যায়। সবাই বিচে ঘুরতে যায় এবং ফিরে এসে খাওয়া দাওয়া করে, গল্প করে, অনেক রাত অবধি জেগে থাকে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ওই যে চাপকলটার কথা বললাম, ওর ঠিক পাশেই ছিল একটা সিঁড়ি। ওই দিকটা গেলেই আমার গাটা ভার ভার হয়ে আসতো, বলতে পারো ভয় লাগতো। আমি জানি না কিন্তু কেন ওই জায়গাটা না ভালো লাগতো না। আর রান্নাঘরে গেলেও ওই একই অনুভূতি হতো। নির্ঝুম ছিল চারিদিক, অন্ধকার থাকতো, সেই জায়গায় তেমন আলো ঢুকতো না। আর আমাদের প্রত্যেকটা রুমের বাথরুম ঠিক ছিল, কিন্তু আমাদের পাশের ঘরে যে রুমটা ছিল ওটার বাথরুম থেকে খুবই বাজে একটা দুর্গন্ধ আসতো।
আমরা এটা দেখায় কেয়ারটেকারকে বলি একটা এয়ার ফ্রেশনার দিয়ে দিতে, কিন্তু তাও যেন গন্ধটা যায় না। আমরা এইসব দিকে আর তেমন নজর দিই না, কারণ তখন আমরা সবাই একটা ভালো মুডে আছি, হ্যাপি মুডে আছি, যেহেতু ঘুরতে এসছি। তো যা আছে আছে, আমরা আর পাত্তা দিই না। আমরা সেই পরিস্থিতিটাকে ম্যানেজ করে নিই। সেই দিন আমরা যথারীতি আবার বিচে যাব বলে ঠিক করি। কিছু কেনাকাটি করবার জন্য যখন আমরা বাইরে বেরোই, তখন যাওয়ার পথে আমরা একটা ডেড বডি নিয়ে যেতে দেখি, যেটা আমরা কখনো দেখিনি। সেই ডেড বডিটাকে দেখার পর সবাই কিছুটা ভয় পায়। আমাদের ওখানে যেমন চন্দনের টিপ দিয়ে মালা পরিয়ে শুইয়ে নিয়ে যাওয়া হয়, ওইখানে একটা চেনে ডেড বডিটাকে বসিয়ে হোলির রং মাখিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই বডিটাকে দেখেই কেমন বীভৎস লাগছিল, যেন মনে হচ্ছিল আমাদের দেখে ও হাসছে। যাই হোক, ওটার পর আমাদের ইচ্ছে হলো আমরা একটু ওদের শ্মশানে যাব। শ্মশানে গিয়ে দেখলাম শ্মশানটা বন্ধ নয়, পুরো খোলা একটা শ্মশান, একটা বড় মাঠ, যার মাঝখানে লাশটাকে পোড়ানো হচ্ছিল। আমরা ওটা দেখে চলে আসি। বিচের মার্কেটে আমরা সবাই কেনাকাটা করি এবং মামারা মাছ খায়। তারপর আমরা হোটেলে চলে আসি। আর একটা জিনিস বলার আছে, যেটা হলো সেই দিন ছিল ভূত চতুর্দশী, আর কেয়ারটেকার রাত 10টার পর গেটে তালা দিয়ে চলে যেত। আমাদের ওপরের ফ্লোরে একটা ফ্যামিলিও ছিল, ওই 4-5 জন হবে। সেই দিন রাতে হয় আসল ভয়ের জিনিস। তার আগে আর একটা জিনিস, আমাদের হোটেলের পাশে কয়েকটা ছেলে রাত হলেই গল্প করত আর মাতলামো করত, কিন্তু কোনোদিন আমাদের কোনো প্রবলেম করেনি। জায়গাটা আনসেফও ছিল, বাট যেহেতু সবাই ছিলাম আর ওরা নিজেদের মধ্যে করতো যা করার, তাই আর মাথা ঘামায়নি। সেদিন রাতে সবাই আমরা ডিনার করে গল্পগুজব করে শুয়ে পড়ি। পরের দিন যেহেতু সাইট সিন করতে যাওয়ার কথা ছিল, তাই সকাল সকাল উঠতে হতো। ওই রাত 2:30 কি 3টে। ওই সময় আমরা কার যেন ঝাঁট দেওয়ার আওয়াজ পাই। কেউ যেন সিঁড়ি দিয়ে নামছে আর ঝাঁট দিচ্ছে। আমরা এটাও শুনতে পাই কেউ যেন ওই চাপকলটাকে চালিয়েছে এবং জল নিয়ে নিচে ঝাড় দিচ্ছে। তার কিছুক্ষণ পরই আমাদের কাছে একটা কল আসে। আমি দেখলাম আমার একটা মামা কল করেছে। সে খুবই ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় আমাকে বলে, ঘরের দরজায় কেউ খুব জোরে জোরে ঠেলা মারছে। আমরা 7 জন মিলে ঠেকিয়ে রাখতে পারছি না। আর এই রুমটা সেই রুম যার বাথরুম দিয়ে দুর্গন্ধটা বেরোচ্ছিল। আমার মাসি আমার মামাকে বলে যে, বাবু ঘর দিয়ে বেরোবি না, যতটা পারিস আটকে রাখ, একদম দরজা খুলবি না, আমি আসছি। আমার মা দিদা এবং মাসিকে যেতে দেয় না। তার 15 মিনিট পর একটা আমাদের দরজার সামনে দিয়ে কারোর দৌড়ে চলে যাওয়ার আমরা আওয়াজ পাই, যেন কেউ খুব তাড়াহুড়ো করে দৌড়ে চলে যাচ্ছে। তারপর বীভৎস একটা চিৎকারের আওয়াজ পাই এবং হঠাৎই একটা কান্নার আওয়াজ ভেসে আসে।
যেন কেউ দৌড়াচ্ছে এবং জোরে জোরে চিৎকার করছে, আবার মাঝে মধ্যে কেঁদে উঠছে। এমন সময় আমরা হঠাৎ এমন একটা আওয়াজ পাই যেটা শোনার পর সবার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমাদের মনে হলো কে যেন ওপরের ফ্লোর থেকে ঝাঁপ মেরে নিচে পড়ে গেল। আমাদের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা কি করব বুঝতে পারছিলাম না, শুধু চুপ করে সবাই সবার দিকে তাকাচ্ছিলাম আর ভয়তে জড়সড় হয়ে বসেছিলাম। তারপর আমরা প্রত্যেকে হাঁটা চলার আওয়াজ পাই এবং গেট খোলার আওয়াজ পাই, কিন্তু গেট রাত 10টায় বন্ধ হয়ে গেছিল। পরের দিন আমাদের সামনেই কেয়ারটেকার হোটেলের তালা খোলে। তাহলে রাতের বেলা তালা কে খুলেছিল? কে দৌড়ে বেরিয়েছিল? তারপর মামারা বলে তাদের সাথে কি ঘটেছিল। রাতে তারা 1 ঘন্টা ধরে দরজা ধরে দাঁড়িয়েছিল। কেউ যেন জোরে জোরে ধাক্কা মেরে ঠেলে ভেতরে ঢুকতে চাইছিল। ওরা 7 জন মিলেও ধরে রাখতে পারছিল না। মনে হচ্ছিল দরজাটাকে ভেঙে কেউ ভেতরে ঢুকতে চায়। তারা সবাই এতটাই ভয় পেয়েছিল যে সবাই সবাইকে ধরে বসেছিল। তারপরে আমরা যেটা শুনেছিলাম সেটা ওরাও শুনেছিল। সেই সকালেই 2nd ফ্লোরের লোকটা চলে যায়। আমরা জিজ্ঞেস করলে তিনি বলে এই হোটেলটা ভালো নয়, তাই আমরা অন্য হোটেলে শিফট করছি। আমাদের এতজন অনেক কটায় রুম লাগবে, আদৌ পাবো কিনা সেইভাবে আমি জানি না। তখন আমরা সেই হোটেলের কেয়ারটেকারকে এই পুরো ঘটনা বলার জন্য জিজ্ঞেস করি, কিন্তু সে বলতে একদমই রাজি ছিল না। অনেক জোর করার পর সে বলতে চায়নি। সেই বিকেলেই আমাদের পাশে যারা গল্প করতে বসতো কিছু ছেলেরা, আমরা ওদেরকে জিজ্ঞেস করি। তারা তখন বলে যে অনেক বছর আগে এখানে একটি মেয়ে ধোয়া মোছা ঝাড় দেওয়ার কাজ করত। সে একদিন ভর দুপুরে কাজ করছিল, আর কেয়ারটেকারও তখন বাইরে গেছিল কিছু কাজের জন্য। তখন কয়েকজন ছেলে মাতলামো করতে করতে হোটেলের ভেতর ঢুকে গিয়ে সেই মেয়েটাকে রেপ করার চেষ্টা করে। কিন্তু মেয়েটা আমার মামারা যে রুমে ছিল সেই রুমটায় ঢোকার চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। রুমটা লক থাকার কারণে সে দৌড়ে দৌড়ে ওপরে চলে যায় এবং সেই ছেলেগুলো তাকে ধাওয়া করতে করতে তার পেছনে যায়। দৌড়ে যাওয়ার কারণে ওপর থেকে মেয়েটা পিছলে পড়ে যায়। দৌড়ানোর কারণে মেয়েটা 4 তলা থেকে পিছলে নিচে পড়ে যায় এবং মেয়েটা সেখানেই মারা যায়। তারপর ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু মেয়েটার কেউ ছিল না এবং মেয়েটা কোনো জাস্টিস পায়নি, সেই কারণেই সে এখানেই থাকে। মাঝে মধ্যেই এখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, আবার এমনও শোনা যায় কেউ যেন সিঁড়ি ঝাড় দিচ্ছে। এই সব কথাগুলো তোমাদেরকে কেয়ারটেকার বলেনি যাতে তার বিজনেসের কোনো ক্ষতি না হয়। সেই কারণে দাদা আমিও হোটেলের নামটা বলছি না। সেই রাতে আর কিছু তেমন হয়নি। আমরা বলেছিলাম 2টো বাল্ব লাগাতে ব্যালকনিতে, আর সাইড সিন করার জন্য খুবই টায়ার্ড ছিল, তাই সবাই ঘুমিয়ে পড়ি। তারপরের দিন আমাদের লাস্ট দিন ছিল পুরীতে, তাই আমরা বাড়ি চলে আসি সবাই। এই ছিল আমার ঘটনা। যদি তোমার ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। থ্যাংক ইউ দাদা। ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি ঘটনাটি প্রত্যেকের ভালো লেগেছে। অনেক দিন বাদ আমরা আবার পুরীর হোটেলের একটি ঘটনা শুনলাম।
এর আগেও আমি পুরীর হোটেলকে নিয়ে একটি ঘটনা শুনিয়েছি এবং আজ আবারও একটি ঘটনা শুনলাম। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনাদের শোনা কোনো ভৌতিক ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনারা সেই ঘটনা আমাকে পাঠাতে পারেন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে লিখে পাঠাতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে, আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ফেসবুক আইডি দেওয়া রয়েছে। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। বেশি কথা আর বাড়াবো না, চলে যাব আমরা দ্বিতীয় ঘটনায়। একটা সুন্দর ঘটনা দিয়ে আজকের এপিসোডটিকে আমরা শেষ করব। নমস্কার দাদা, আমি সুশোভন ব্যানার্জি পূর্ব বর্ধমানের গুসকরা শহর থেকে ঘটনা লিখছি। চলে এসেছি আরেকটি সত্যি অলৌকিক ও স্বপ্নাদেশের ঘটনা নিয়ে। এটিও আমার মামার বাড়ি এলাকায় ঘটে যাওয়া প্রায় 60 বছর আগের ঘটনা। আগের এপিসোডটিতে আমাদের অজানা সত্য পরিবারের সকল সদস্যের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, তাই আরও একটি অলৌকিক ঘটনা নিয়ে চলে এসেছি। যারা আমার আগের লেখা ঘটনাটি শোনেননি তারা দয়া করে পূর্বক আগের ঘটনাটি শুনে আসুন। বাড়ির বাইরের নুপুরের শব্দ এই এপিসোডটির প্রথম ঘটনাটি। এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। আগের ঘটনাটি শুনলে আজকের ঘটনাটি আরও স্পষ্ট হবে। তো ঘটনায় আসা যাক। আগের বারের মতো এবারেও আমার গল্পের উৎস আমার মা। তার ভাষায় আমি ঘটনাটি লিখছি। প্রায় 60 বছর আগের কথা। আমার ঠাকুরদা ছিলেন ব্যানার্জি পরিবারের দুর্গা ও কালী মায়ের পূজারী। তখন আমার বাবা কাকারা সবাই ছোট। একদিন আমার মেজ কাকা এবং ছোট কাকা দুর্গা মন্দিরের পাশে একটি গাছের কাছে খেলাধুলা করছিল। হঠাৎ তাদের টয়লেট পেয়ে গেছিল, তাই তারা ওই গাছের নিচেই প্রস্রাব করেছিল। এখানে বলে রাখি, গাছটির নাম হচ্ছে গুলঞ্চ গাছ। ওই গুলঞ্চ গাছে মা খ্যাপাকালীর বাস। ওই গাছেই তিনি থাকেন। এই কথা এখনো প্রচলিত আছে। তো সেই ঘটনায় মা খুব কুপিত হন। তখন আমার ঠাকুরদা সেটি বুঝতে পারেন, যেহেতু উনি মায়ের পূজারী ছিলেন। তখন মা তাকে বিভিন্ন ইঙ্গিত এবং স্বপ্নের দ্বারা বুঝিয়ে দেন যে তিনি খুব রেগে রয়েছেন তাদের প্রতি। তাই মাকে সন্তুষ্ট করার জন্য আমার ঠাকুরদা এক দেয়াসী মাকে দিয়ে খড়ি পেতে দেখানো করান এবং তিনি উপায় হিসেবে বলেন, পরের অমাবস্যার রাতে 12টার পর লাল জবা দিয়ে মায়ের পুজো করতে হবে, তবেই মা শান্ত হবেন। এরপর তিনি সেই মতো করে অমাবস্যার রাতে 12টার সময় বাড়ির আশেপাশের সমস্ত গাছে জবা ফুলের খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও কোনো ফুল না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। তারপরে তিনি মায়ের কাছে এসে কান্নাকাটি করতে থাকেন এবং বলতে থাকেন, মারে, তোকে সন্তুষ্ট করতে আমি পারলাম না। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে তোর পুজো করতে এসেছিলাম রে। কোথাও তোর জন্য লাল জবা পাচ্ছি না। তোর পূজার ফুল তুই জোগাড় করে দে মা। এত রাতে কোথায় টাটকা জবা পাবো, তুই দেখিয়ে দে। তারপর হঠাৎ তার চোখ গিয়ে পড়ে মন্দিরের পাশের জবা গাছটিতে। অত রাতে ওই অমাবস্যার অন্ধকারে গাছে একটি মাত্র উজ্জ্বল লাল টুকটুকে টাটকা জবা ফুল ফুটেছে। তবে সবথেকে বড় আশ্চর্যের কথা, একটু আগে অবধি তিনি লণ্ঠনের আলোতেও ওই গাছে কোনো কুড়ি দেখতে পাননি। অথচ এই ঘুটঘুটে অন্ধকারে কি করে ওই জবা ফুলটি ফুটল, আর কিভাবেই বা দেখা যাচ্ছে এত উজ্জ্বলভাবে? তিনি আর বেশি ভাবেননি। তিনি মনে মনে মাকে প্রণাম জানিয়ে ফুল তুলে মায়ের পুজো সম্পন্ন করেন এবং মাকে সন্তুষ্ট করেন। ওই জবা গাছটি এখনও বেঁচে আছে, তবে বেশি বাড়েনি।
যে উচ্চতা ছিল আজও সেই উচ্চতাই আছে। বলা হয়ে থাকে ওই গাছটি মায়ের খুব পছন্দের গাছ, ওই ফুলেই আজ প্রতিদিন মায়ের নিত্য পুজো হয়। আমি এই ঘটনাটি আমার ঠাকুরদার কাছেই শুনেছি। তো দাদা, এই ছিল আমার ঘটনাটি কেমন লাগলো আমাকে জানিও। সকলের কাছে অনুরোধ, এর সত্যতা যাচাই করা হয়নি, তবে কিছু ঘটনা অলৌকিক বলে ধরে নেওয়াই শ্রেয়, তার কোনো যুক্তি হয় না। সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনাদের মন্তব্য জানান। আপনাদের মন্তব্য আমার ঘটনা লিখতে উৎসাহিত করে। আজকের দুটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের সবথেকে বেশি পছন্দের সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন মায়া সরকার, সবিতা পাল, সুদেশনা সিনা রয়, এমি বেবান্টাই। কমেন্ট করেছেন প্রিয়াঙ্কা দাস, বিশ্বজিৎ দাস। কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, অনুভব। কমেন্ট করেছেন আসিফ ইকবাল। আমাদের সঙ্গে রয়েছেন বিদাস এফএফ, অমিত ভট্টাচার্য, গীতা গোস্বাম, চুমকি ঘোষ। কমেন্ট করেছেন ঝুমা দাস। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক। কমেন্ট করেছেন রুকাইয়া তালুকদার। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই ঘটনা পাঠাতে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।